সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। আজ আমরা এমন একটা আণুবীক্ষণিক জগতে ঢুকতে যাচ্ছি যা লিটারালি একটা মাস্টারপিস, অত্যন্ত সুশৃঙ্খল, কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং পুরোপুরি একমুখী একটা জার্নি। আমরা সবাই জানি জীবন গড়ে ওঠার সবচেয়ে বেসিক প্রসেসটাই হলো কোষচক্র বা সেল সাইকেল। কিন্তু এই বিশাল আর জটিল প্রক্রিয়াটা এত নিখুঁতভাবে কিভাবে চলে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিছু অসাধারণ প্রোটিনের কার্যকলাপে, যাদের আমরা বলতে পারি মলিকুলার গভর্নর বা আণবিক নিয়ন্ত্রক। তো চলুন আজকের এই আয়োজনে সেই নিয়ন্ত্রকদের একটু কাছ থেকে দেখে আসি। আজকে আমাদের পুরো আলোচনাটাকে আমরা এই কয়েকটি ধাপে সাজিয়েছি। প্রথমে সাইক্লিন ও সিডিকের বেসিক কিছু বিষয়, এরপর G1, S এবং M দশার বিস্তারিত, আর সবশেষে জানব এই পুরো চক্রটা কিভাবে শুধু সামনের দিকেই এগোয়। ওকে, চলুন একদম গভীরে গিয়ে বিষয়টা এক্সপ্লোর করি। স্ক্রিনে যে প্রশ্নটা দেখছেন, এটা কিন্তু জীববিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য। জাস্ট ভাবুন, একটা কোষের তো কোনো নিজস্ব মস্তিষ্ক নেই, তাই না? তা সত্ত্বেও আমাদের শরীরের লক্ষ কোটি কোষ যখন বিভাজিত হয়, তখন তারা একদম নিখুঁত একটা টাইমিং মেনে চলে। সামান্য একটু এদিক সেদিক হলেই পুরো সিস্টেম কলাপস করতে পারে। এই যে একদম ঘড়ির কাঁটা ধরে কাজ শুরু করার নির্দেশ, এটা আসলে কোথা থেকে আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের দেখা মেলে কোষের ভেতরের সেই ম্যানেজার প্রোটিনগুলোর সাথে, যাদের নাম সাইক্লিন। নামটার দিকে একটু খেয়াল করলেই এর কাজের ধরনটা বোঝা যায়। একটা সাইক্লিন প্রোটিন কোষচক্রের ঠিক নির্দিষ্ট একটা সময়ে তৈরি হয়, ধীরে ধীরে এর পরিমাণ বা ঘনত্ব বাড়ে, আর কাজ শেষ হয়ে গেলেই এটা আবার নিঃশেষ হয়ে যায়। এই যে বাড়া এবং কমার একটা চক্রাকার বা সাইক্লিক প্যাটার্ন, এটাই আসলে ঠিক করে দেয় একটা কোষ তার সাইকেলের পরের ধাপে যাবে কিনা। প্রথমেই চলুন সাইক্লিন আর সিডিকে এর সাথে আমাদের পরিচয়টা সেরে নিই। সাইক্লিন এবং সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের ব্যাপারটা একটা চমৎকার উদাহরণ দিয়ে বোঝা যায়। সিডিকে হলো একটা অনুঘটক যা কোষের ভেতর সবসময় থাকে, কিন্তু একা একা সে পুরোপুরি নিষ্ক্রিয়। এটাকে আপনি একটা স্পোর্টস কারের শক্তিশালী ইঞ্জিনের সাথে তুলনা করতে পারেন। ইঞ্জিন যতই পাওয়ারফুল হোক, সঠিক চাবি ছাড়া সেটা কিন্তু স্টার্ট নেবে না। এখানে সাইক্লিন হলো ঠিক সেই চাবিটা। সাইক্লিন এসে যখনই সিডিকের সাথে যুক্ত হয়, তখনই একটা সক্রিয় যৌগ বা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স তৈরি হয়, আর কোষের ইঞ্জিন স্টার্ট নিয়ে নেয়। একটা কোষের এই কালানুক্রমিক যাত্রাপথে মূলত G1, S, G2 এবং M এই চারটি প্রধান দশা থাকে। আর মজার ব্যাপার হল, প্রতিটি দশার জন্য আলাদা আলাদা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স তৈরি হয়। এই সক্রিয় কমপ্লেক্সগুলোই অন্যান্য টার্গেট প্রোটিনকে ফসফোরাইলেটেড করে, যার ফলে কোষচক্র একটা দশা থেকে পরের দশায় লাফিয়ে এগিয়ে যাওয়ার এনার্জি পায়। এবার আসা যাক কোষচক্রের প্রথম বড় চেকপয়েন্টে, অর্থাৎ G1 দশায়। লম্বা কোনো ট্যুরে যাওয়ার আগে আমরা যেমন খুব গুছিয়ে প্রস্তুতি নিই, কোষও ঠিক তেমনি G1 দশায় নিজেকে প্রস্তুত করে নেয়। প্রথমে কোষ বাইরের পরিবেশ থেকে কিছু বৃদ্ধির সংকেত বা গ্রোথ ফ্যাক্টরস পায়। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই কোষের ভেতর সাইক্লিন ডি এর পরিমাণ হু হু করে বাড়তে থাকে। এরপর এই সাইক্লিন ডি গিয়ে যুক্ত হয় CDK4 বা CDK6 এর সাথে। এই যে প্রথম সাইক্লিন সিডিকে কমপ্লেক্সটা তৈরি হলো, এটাই কোষকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলে এবং পরের ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রোটিন বানানোর কাজ শুরু করে দেয়। আর ঠিক এর পরেই আসে সবচেয়ে নির্ণায়ক মুহূর্ত। সাইক্লিন ই এবং CDK2 এর জুটি কোষকে এমন একটা বর্ডার পার হতে সাহায্য করে যেটাকে বলা হয় রেস্ট্রিকশন পয়েন্ট। এটা হলো সেই পয়েন্ট অফ নো রিটার্ন। একবার এই রেস্ট্রিকশন পয়েন্ট পার হয়ে গেলে কোষটিকে বাধ্যতামূলকভাবে বিভাজনের পথে হাঁটতেই হবে। এখান থেকে পেছনে ফেরার লিটারালি কোনো রাস্তা নেই। রেস্ট্রিকশন পয়েন্ট তো পার হলাম, এরপর কি? এর পরে শুরু হয় S দশা বা ডিএনএ সংশ্লেষ। এই দশায় এসে মূল দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় সাইক্লিন এ। সে প্রথমে CDK2 এবং পরে CDK1 এর সাথে যুক্ত হয়ে কাজ করে। এদের কাজ যে শুধু ডিএনএ কপি করা তা কিন্তু নয়, এর একটা অসাধারণ ফেল সেফ বা সুরক্ষামূলক দিকও আছে। এরা খুব কড়া নজর রাখে যাতে কোনোভাবেই একই ডিএনএ ভুল করে দুবার কপি না হয়ে যায়। কারণ জাস্ট ভাবুন, ডিএনএর ডাবল কপি হয়ে যাওয়া মানে কোষের জন্য একটা বিশাল বিপর্যয়। সাইক্লিন এ এই মারাত্মক বিপদ থেকে কোষকে রক্ষা করে। এই সব প্রস্তুতির পর এবার আসে একদম ক্লাইম্যাক্স, মানে M দশা বা কোষ বিভাজন। এখানেই মঞ্চে প্রবেশ করে অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস, MPF বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটাই হলো সেই চূড়ান্ত সিগন্যাল যা কোষকে G2 দশার প্রস্তুতিমূলক পর্ব থেকে সোজা মাইটোসিসের মূল বিভাজন প্রক্রিয়ায় তীব্র বেগে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। এই MPF মূলত সাইক্লিন বি এবং CDK1 এর একটা জয়েন্ট ভেঞ্চার। যখন এই জুটি অ্যাক্টিভ হয়, কোষের ভেতর যেন আক্ষরিক অর্থেই একটা ঝড় শুরু হয়ে যায়।
চোখের পলকে ক্রোমাটিনের ঘনীভবন ঘটে যায়, নিউক্লিয় পর্দা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়, স্পিন্ডল ফাইবার বা মাকুতন্তু গঠিত হতে শুরু করে। এক কথায় এই সাইক্লিন বি জুটির নির্দেশেই কোষটা এক বিশাল কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে খুব দ্রুত বিভাজিত হতে থাকে। কিন্তু এতক্ষণ ধরে যে প্রসেসগুলো দেখলাম, একটা ব্যাপার খেয়াল করেছেন? এই পুরো সাইকেলটা একদম একমুখী। আচ্ছা, প্রক্রিয়াগুলো কেন কখনো উল্টো দিকে ঘটে না? কেন কোষ বিভাজন সবসময় সামনের দিকেই এগোয়? এর পেছনের ম্যাজিকটা হলো একটা চমৎকার সেলফ ডিস্ট্রাক্ট বা আত্মঘাতী মেকানিজম। একটা নির্দিষ্ট দশার কাজ শেষ হওয়া মাত্রই ইউবিকুইটিন প্রোটিওজোম নামের একটা সিস্টেম সেই দশার সাইক্লিন প্রোটিনটাকে টার্গেট করে ট্যাগ করে দেয়। এরপর মুহূর্তের মধ্যে সেই সাইক্লিনকে ধ্বংস করে ফেলা হয়। আর চাবি বা সাইক্লিনটা ধ্বংস হয়ে গেলেই সঙ্গী সিডিকে এনজাইমটাও আবার আগের মতো নিষ্ক্রিয় হয়ে ঘুমিয়ে পড়ে। এই ধ্বংস প্রক্রিয়ার কারণেই কোষচক্রের চাকা কেবল সামনের দিকে ঘোরে, কখনোই আর পেছনের দশায় ব্যাক করতে পারে না। স্ক্রিনের এই ছকটার দিকে একটু খেয়াল করলেই পুরো সাইকেলটার একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন। জি1 দশায় সাইক্লিন ডি, রেস্ট্রিকশন পয়েন্টে সাইক্লিন ই, এস দশায় সাইক্লিন এ এবং চূড়ান্ত এম দশায় সাইক্লিন বি। বলতে গেলে প্রত্যেকটা চেকপয়েন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করা আছে। আর এই নিখুঁত যুগলবন্দি কিন্তু আমাদের শরীরে সুস্থ ও স্বাভাবিক কোষ বিভাজন নিশ্চিত করছে। একদম শেষে এসে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায়। একবার ভাবুন তো, যদি কোনো কারণে এই সাইক্লিনের ধ্বংস প্রক্রিয়াটা ফেল করে, যদি সিডিকে সবসময় অ্যাক্টিভ থেকে যায়, তাহলে কি হবে? তখন এই আণুবীক্ষণিক যন্ত্রটা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হতে থাকবে, আর যার চূড়ান্ত পরিণতি হতে পারে ক্যান্সারের মতো ভয়াবহ কোনো রোগ। এই মলিকিউলার বায়োলজির নিখুঁত ব্যালেন্সটাই আসলে আমাদের প্রতিদিন বাঁচিয়ে রেখেছে। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে কোষচক্রের এই আণবিক নিয়ন্ত্রকদের সম্পর্কে বেশ চমৎকার একটা ধারণা আপনারা পেয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।